কম্বোডিয়ার আকস্মিক হামলায় হতবাক থাইল্যান্ডের সুরিন সীমান্তের বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটছে তারা। যুদ্ধ সংঘাত চায় না থাইল্যান্ডের সাধারণ মানুষ। দ্রুত হামলা বন্ধের দাবি তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কয়েক সপ্তাহের সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সশস্ত্র সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। পাল্টাপাল্টি হামলা চালাতে থাকে দুই দেশ। এতে হতাহত হয় বেশ কয়েকজন থাই নাগরিক। আকস্মিক হামলায় দিকবিদিক ছুটতে থাকে থাইল্যান্ডের সীমান্ত প্রদেশ সুরিনের বাসিন্দারা। প্রাণ বাঁচাতে নিকটস্থ বিশ্ববিদ্যালয় ও স্কুলে আশ্রয় নেয় তারা। হামলার ঘটনায় আমরাও হতবাক হয়ে গিয়েছি। বয়স্ক এবং প্রতিবন্ধীদের নিয়ে নিরাপদ আশ্রয় খোঁজা আমাদের জন্য বেশ কঠিন ছিল। যুদ্ধ সংঘাত চায় না থাইল্যান্ডের সাধারণ মানুষ। দ্রুত হামলা বন্ধের দাবি তাদের। আমি চাই এটা দ্রুত শেষ হোক। লড়াই চালিয়ে যাওয়া উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। তাছাড়া এই সংঘর্ষ দুই দেশের সম্পর্ক নষ্ট করছে। 817 কিলোমিটার স্থল সীমান্তের অনির্ধারিত এলাকাগুলোতে 100 বছরের বেশি সময় ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধ চলছে। বিভিন্ন সময়ে এই ইস্যুতে উত্তেজনা বেড়েছে এবং 2011 সালে সপ্তাহব্যাপী কামান বিনিময় করে দুই দেশ। সবশেষ মে মাসে বন্দুকযুদ্ধে এক কম্বোডিয়ান সেনা নিহতের পর থাই কম্বোডিয়া সীমান্তে নতুন করে উত্তেজনা শুরু হয়। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী। আপনাকে স্বাগত। শুরুতে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, কম্বোডিয়া তো যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তাও আবার কোনো শর্তহীনভাবে, কিন্তু থাইল্যান্ড এতে সাড়া দেয়নি। তো এই যে বর্তমান সংঘাত, সেটি কি যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে কি? ধন্যবাদ। আসলে বাস্তবিকভাবে যেই সমস্যাটা হচ্ছে যে ফ্রেঞ্চ যে কলোনি, সেখান থেকে যখন থাইল্যান্ড এবং কম্বোডিয়া আলাদা হয়, তাদের বর্ডার ডিসপিউট সেই সময় থেকে চলে আসছিল। এবং আমরা দেখেছি যে 1962 সালে প্রেভিয়ার টেম্পলকে কেন্দ্র করে তাদের মধ্যে যে অস্থিতিশীলতা তৈরি হয়, পরবর্তীতে আইসিস এর ইন্টারভেনশনে কিন্তু এক ধরনের সমাধা পায় এবং কম্বোডিয়ার ক্ষেত্রে সেই রায় যায়। কিন্তু সেই নিকটবর্তী প্রায় 4.5 কিলোমিটার যে এরিয়া রয়েছে বর্ডারে, সেই ডিসপিউটটা কিন্তু চলমান ছিল। তার পরবর্তীতে 2008 থেকে 11 সাল পর্যন্ত আমরা দেখেছি যে পাল্টাপাল্টি বিভিন্ন ধরনের হতাহতের ঘটনা, আক্রমণের ঘটনা। তো এই টেনশন দীর্ঘদিনের। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কেন এই সময় এসে বিগত প্রায় 1 দশক পরে এই ধরনের ঘটনা ঘটলো। এখানে আপনারা বা আমরা সবাই অবগত রয়েছি যে পুমথাম যে আপনার ওয়েচুয়াচা, উনাই হুনসেনের সাথে যে কম্বোডিয়ার যে প্রধানমন্ত্রী রয়েছে, তার একটা ফোন আলাপ প্রকাশ পায়। আমরা জানি যে কম্বোডিয়ার অর্থনীতি বেশ কিছুদিন ধরে খারাপ চলছিল। তাদের পর্যটন ব্যবসা থেকে শুরু করে তাদের ক্যাসিনো কেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছিল সেখানে থাইল্যান্ড কিছু পদক্ষেপ নিচ্ছিল তাদের দেশে সেই ক্যাসিনো কেন্দ্রিক বিজনেস বা পর্যটন কেন্দ্রিক কিছু সিদ্ধান্ত, যা তাদের ধারণা ছিল কম্বোডিয়াকে হয়তো ক্ষতিগ্রস্ত করতে পারে সেই তাদের পর্যটনের ব্যবসায়। এখানে আরেকটা বিষয় আমরা জানি যে থাইল্যান্ডের যে থাকসিন সিনওয়াত্রা সাথে শুরু করে তার পুত্র পরবর্তীতে যিনি থাইল্যান্ডের যে ক্ষমতায় আছেন বা ছিলেন, সেখানেই হুনসেন পরিবারের সাথে কিন্তু তাদের 4 দশকের বেশি সম্পর্ক। তো সেই সম্পর্কের জোরে যে ধরনের একটা স্থিতি অবস্থা আমরা এই পর্যায়ে আশা করছিলাম, সেটা কিন্তু দেখা যায়নি। এবং আমরা দেখলাম যে কম্বোডিয়া যে সিভিলিয়ান এলাকা থেকে শুরু করে থাইল্যান্ডের বেশ কিছু যেটা সিভিলিয়ান যে স্থাপনা কে হাসপাতাল সহ সেখানে আক্রমণ করে। এবং এখন যে টেনশনটা চলছে এটা খুব ভয়াবহ আকার ধারণ করেছে। থাইল্যান্ডও পাল্টা আক্রমণ করেছে, সেখানে এফ-16 বিমান থেকে শুরু করে তারা ড্রোন এবং বিভিন্ন ধরনের এয়ার স্ট্রাইক, রকেট লঞ্চার ছুটছে। এই যখন এই যে পরিস্থিতি, এতে কি আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার যে অঞ্চলটিতে এই দুটি দেশ রয়েছে, সেটা কি আসলে এই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতায়ও ব্যাঘাত ঘটাতে পারে কি? কিছুটা সম্ভাবনা রয়েছে। আমরা এর মধ্যেই দেখেছি যে চায়না, জাপান, ইউএসএ সহ অন্যান্য দেশগুলো কিন্তু চেষ্টা করছে একটা মধ্যস্থতার বা সিজফায়ারের। কিন্তু এক্ষেত্রে থাইল্যান্ডকে আমরা দেখছি যে তারা একটু কম রাজি, কারণ আক্রমণটা কম্বোডিয়ার দিক থেকে প্রথম হয়েছে। এখানে
আসিয়ানের যে চেয়ার মালয়েশিয়া রয়েছে, অনেকেই আশা করছে যে তারা যদি একটা ভূমিকা এখানে রাখতে পারে, কিন্তু বিশ্লেষকদের আলোচনায় মনে হচ্ছে যে সেই ক্ষেত্রে খুব ভালো সুফল বয়ে আসবে চট করে তা মনে হচ্ছে না। এবং এই যেই দ্বন্দ্বটা শুরু হয়েছে এটা হঠাৎ করে হয়তো থামবে না। এটার মধ্যে একটা পাল্টাপাল্টি আক্রমণ এবং যেই বিদ্বেষের জায়গাটা রয়েছে দুটো দেশকে কেন্দ্র করে, এবং ইতিমধ্যেই দেখেছি যে থাইল্যান্ডের যে 8টা বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কিন্তু মার্শাল ল জারি করা হয়েছে। তো ফলশ্রুতিতে যে সিচুয়েশন, সেখানে মনে হয় না যে চট করে এই ধরনের একটা আহ অবস্থা থেমে যাবে বা সিজফায়ারের দিকে যাবে, এবং আঞ্চলিক উত্তেজনা সেই ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে যদি সেখানে বৃহৎ শক্তিগুলো কারো পক্ষ নিয়ে থাকে। এখন সর্বশেষে যদি মধ্যস্থতাকারীর কথা বলতে হয়, তাহলে আসলে কারা এগিয়ে আসলে বেশি তাড়াতাড়ি শান্তিপূর্ণ সমাধান হবে বলে সেটাই আমরা বলছিলাম যে বিশ্লেষক বা যারা রয়েছেন তারা প্রত্যেকে আসিয়ানের রোলটার কথা বলছে, যে মালয়েশিয়া যদি সেখানে একটা ভালো রোল প্লে করতে পারে। কিন্তু আমরা দেখছি যে থাইল্যান্ড কিন্তু সেই নেগোসিয়েশনের জায়গায় তার আগ্রহটা কম। হ্যাঁ, তারা বলছে যে আলোচনাটা হতে হলে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে নেগোসিয়েশন সম্ভব, সেখানে তৃতীয় পক্ষকে ইনক্লুড করে আপাতত কিছু হবে না। কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার অবস্থাটা কিন্তু এখন বিরাজ নিশ্চয়ই। করছে আসলে না, আমাদেরও পাল্টাপাল্টি। সকলের প্রত্যাশা এই প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাত যত তাড়াতাড়ি সম্ভব নিরসন হোক। ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।